একটি বস্তুর উপর 5 নিউটন বল 10 সেকেন্ড ধরে ক্রিয়া করলে ভরবেগের পরিবর্তন কত হবে? তো একটা বস্তু আমরা ভরবেগের পরিবর্তন যেটা এটাকে আমরা কি বলি? বলের ঘাত। অর্থাৎ একটা বস্তুর উপর তুমি বল প্রয়োগ করছো, এই বস্তুটা ধরলাম 5 নিউটন বল প্রয়োগ করা হয়েছে কত সেকেন্ড যাবত? 10 সেকেন্ড যাবত। তাহলে অবশ্যই বস্তুটার একটা অবস্থানে পরিবর্তন হবে। যখন অবস্থানে পরিবর্তন হচ্ছে তার মানে তার ভরবেগেরও পরিবর্তন হচ্ছে। যেহেতু বেগের পরিবর্তন হচ্ছে, এর কিন্তু ভরের কোনো চেঞ্জ হচ্ছে না, ভর সেমই থাকতেছে। তাহলে চেঞ্জ হচ্ছে কিসের? বেগের। আমরা হচ্ছে বলের ঘাত সমান কি জানি? J ইকুয়াল F T। J ইকুয়াল কি? F T। এটাকে আরো অন্যভাবে লেখা যায়। আমরা জানি যে ধরো F ইকুয়াল কি? mv মাইনাস mu ডিভাইডেড হচ্ছে t। তাহলে এইটুকুই তো কি? ভরবেগের পরিবর্তন। তাহলে এখান থেকে কি লেখা যাবে? mv মাইনাস mu ইকুয়াল f t। এইটা হচ্ছে কি? ভরবেগের পরিবর্তন। তার মানে ভরবেগের পরিবর্তন ইকুয়াল কি লেখা যায়? ft, যেটাকে বলা হচ্ছে বলের ঘাত। তাহলে বলের ঘাত ইকুয়াল ft। f এর মান কত দেওয়া ছিল? 5 নিউটন। t এর মান কত? সরি, একক বসানোর দরকার নাই। 5 ইন্টু 10, তাহলে কত হচ্ছে? 50। এটার একক কি হবে? যেহেতু ভরবেগের পরিবর্তন, তার মানে অন কাইন্ডস অফ কি? একটা ভরবেগে কেজি মিটার পার সেকেন্ড। অপশন ওকে। এরপর জি এর রাশিমালা নিচের কোনটি? জি মানে কি? জি হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ। আমরা জি সমান কি জানি? একদম সূত্র, জি ভর ডিভাইডেড হচ্ছে পৃথিবীর ভর ডিভাইডেড হচ্ছে আর স্কয়ার, পৃথিবীর ব্যাসার্ধ। ওকে। 60 কেজি ভরের বস্তুর ওজন পৃথিবীর কেন্দ্রে কত হবে? এটা হচ্ছে একটা পৃথিবী। আমরা জি সমান কি জানি? আচ্ছা, ওজন মানে কি? ওজন মানে কি বোঝায়? এম জি, বস্তুর ভর ইনটু অভিকর্ষীয় ত্বরণ। এই অভিকর্ষীয় ত্বরণটা ডিপেন্ড করে কিসের উপর? জি এম বাই কি? আর স্কয়ার। তার মানে এখানে জিটা তো মহাকর্ষীয় ধ্রুবক, যেটার কোনো চেঞ্জ হয় না, আর এম হচ্ছে পৃথিবীর ভর, এটাও কোনো পরিবর্তন হয় না। তাহলে এই জিটা অভিকর্ষীয় ত্বরণটা চেঞ্জ হচ্ছে কার উপর ভিত্তি করে? আর এর উপর ভিত্তি করে। তার মানে আর যদি বৃদ্ধি পায় তাহলে জি এর মান কমে যাবে, আর যদি কমে যায় তাহলে জি এর মানটা আর যদি বৃদ্ধি পায় তাহলে জি এর মান কমে যাবে, আর যদি কমে যায় তাহলে হচ্ছে জি এর মানটা বৃদ্ধি পাবে। আর যদি কমে যায় তাহলে কি হবে? জি এর মানটা বৃদ্ধি পাবে। আর যদি বৃদ্ধি পায় তাহলে জি এর মানটা কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে এই জি অর্থাৎ অভিকর্ষীয় ত্বরণটা পুরোটা ডিপেন্ড করতেছে কার উপর? আর এর উপর। আর ওজনটা আবার ডিপেন্ড করে কার উপর? ওজন ডিপেন্ড করে হচ্ছে জি এর উপর, অভিকর্ষীয় ত্বরণের উপর। আচ্ছা, এটা হচ্ছে পৃথিবীর এইটা হচ্ছে ব্যাসার্ধ। আমরা যদি এই ব্যাসার্ধটা কমাইতে থাকি, এক কথায় একদম কেন্দ্রে চলে যাই, তাহলে এখানে আর এর মানটা কি হয়ে যাবে? আর এর মানটা হয়ে যাবে 0। আর এর মানটা যদি 0 হয়ে যায় তাহলে জি এর মানটা ম্যাথমেটিক্যাল অনুসারে জি এর মানটা আসলে ইনফিনিটি আসে, অসীম আসে। তো জি এর মানটা অসীম আসে কারণ আমরা কোনো কিছুকে 0 দিয়ে ভাগ দেওয়া মানে সেটা কি আসতেছে? অসীম। অসীমের ডেফিনেশনটা আসলে ফিজিক্সে দেওয়া খুবই টাফ, এটা একটা ফিলোসফিক্যাল টার্ম। তো আমরা ওইভাবে চিন্তা না করে আলটিমেটলি এটা 0ই কনসিডার করে নিচ্ছি। তাহলে জি এর মানটা যদি 0 হয় তাহলে 0 দিয়ে গুণ দিলে ওজনের মান হবে কি? 0। এক কথায় 60 কেজি ভরের, যেহেতু ভর ওজনের উপর ডিপেন্ড করতেছে না, মেইনলি বেশি ডিপেন্ড করে হচ্ছে জি এর উপর, অভিকর্ষীয় ত্বরণের উপর। তাহলে 60 কেজি ভরের বা যে কোনো ভরের একটা কোনো বস্তুর ওজন পৃথিবীর কেন্দ্রে যা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। ওকে, কারণ এখানে আর এর মানটা 0, আর এর মানটা 0 হওয়ার কারণে জি এর মানটা 0। যদি আসলে এটার কনসেপ্টটা কি আসা উচিত? অসীম আসা উচিত। ঠিক আছে? ওকে। ক্রিয়া বল F1 এবং প্রতিক্রিয়া বল F2 এদের মধ্যে যে সম্পর্কটা সেটা কি হবে? ধরলাম একটা বস্তুর উপর F পরিমাণ যদি বল প্রয়োগ করা হয়, বস্তুটাও কি করে? উল্টা দিক থেকে নিউটনের তৃতীয় সূত্র অনুসারে আমরা কি জানি? প্রত্যেক ক্রিয়ারই
প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। অর্থাৎ কোন একটা বস্তুর উপর যদি আমরা F পরিমাণের বল প্রয়োগ করি তাহলে বস্তুটা আমাকে কি করবে, সমান এবং বিপরীতমুখী একটা বল প্রয়োগ করবে। তাহলে আমি যদি কোন একটা বস্তুর উপর ক্রিয়া বল দেই F, এবং তাহলে তার প্রতিক্রিয়া বলটা কি হবে, -F2। মাইনাসটা কেন, আমি যদি তাকে বলটা এই দিকে দেই অর্থাৎ তার দিকে দেই, ও আমাকে কি করবে, তার উল্টা দিকে, এই জন্য ডিরেকশনটা কি হয়েছে, চেঞ্জ হয়েছে। তো আমরা প্রথমটা হবে না, যদি এটাতে মাইনাস থাকতো তাহলে এটা হয়তো। দুটার ক্ষেত্রে মাইনাস দেওয়া আছে, যেটাও কি সম্ভব না। এটার ক্ষেত্রে খেয়াল করো, যেহেতু আমরা কি জানি F ইকুয়াল -F2, তার মানে হচ্ছে F1 মাইনাসটা বসে প্লাস F2। প্লাস F2 ইকুয়াল 0, অর্থাৎ অ্যান্সার হচ্ছে এইটা। অর্থাৎ প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। সবসময় মাথায় রাখবো, বলগুলো সবসময় জোড়ায় জোড়ায় সৃষ্টি হয়। তাহলে কোন একটা বস্তুর উপর যদি আমি F পরিমাণের বল প্রয়োগ করি, সে আমাকে উল্টা দিকে সেম পরিমাণের বল দেবে। অর্থাৎ কোন একটা বস্তুতে যদি আমি 5 নিউটন বল প্রয়োগ করি, সে আমাকে উল্টা দিকে কি করবে, -5 নিউটন বল দেবে। ওকে, তাহলে এই দুটার আলটিমেট সামেশনটা কত আসতেছে, আলটিমেট সামেশনটা আসতেছে 0। এই জন্য F1 প্লাস F2 ইকুয়াল 0। 10 কেজি ভরের একটি বস্তু টেবিলের উপর রাখা আছে, সেটা একটা টেবিল, এটার উপর একটা বস্তু রাখা আছে কয় কেজি, 10 কেজি। তাহলে এই বস্তুটা কি করবে, টেবিলের উপর একটা বল দিবে। এই বলটা কি বল, ওজন বল। আমরা কি জানি W ইকুয়াল mg। m এর মান কত, 10 কেজি, m এর মান 10, m এর মান হচ্ছে 10, g এর মান হচ্ছে 9.8। তাহলে কোন একটা বস্তু যদি আমরা একটা তলের উপর রাখি, তখন ওই বস্তুটা কি করবে, ওই তলের উপর একটা বল প্রয়োগ করবে। সেই বলটা কি, ওজন বল। ওজন বল মানে কি, mg অর্থাৎ ভর ইনটু ত্বরণ, এত নিউটন। তাহলে কোন একটা বস্তু যদি একটা তলের উপর 98 নিউটন বল প্রয়োগ করে, তাহলে কি করবে, তলও তাকে সেম পরিমাণের বল দেবে। ঠিক আছে, তাহলে 10 কেজি ভরের একটা বস্তু টেবিলের উপর রাখা হলে টেবিলের যে ঊর্ধ্বমুখী বল, টেবিলের ঊর্ধ্বমুখী বলটা কত হবে, 98 নিউটন। ওকে, আমরা পিছলে পড়ে যাই না কেন, আমরা পিছলে পড়ে যাই না কারণ যখন আমরা কোন একটা সারফেসের উপর দিয়ে চলাফেরা করি, তখন কি হয়, তখন ওই সারফেসে একটা ঘর্ষণ বল থাকে। ওই ঘর্ষণ বলটা কি, স্থিতি ঘর্ষণ। এই স্থিতি ঘর্ষণের কারণে আমরা আসলে পিছলে পড়ে যাই না। আর গতি ঘর্ষণ থাকার কারণে তখন আমরা পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওকে, গতি সৃষ্টি না হওয়া পর্যন্ত কোন বল কাজ করে, অর্থাৎ যখন কোন একটা বস্তু একটা তলের উপরে থাকে, এই বস্তুটা যদি গতিশীল হয়, তার মানে এখানে একটা বাধাদানকারী বল সৃষ্টি হবে। যেহেতু সেই স্থির অবস্থায় আছে, কেন গতিটা সৃষ্টি হচ্ছে না, কারণ সেখানে এক ধরনের স্থিতি ঘর্ষণ আসছে। ঠিক আছে, স্থিতি ঘর্ষণ থাকার কারণে বস্তু কি হয় না, বস্তুর গতি সৃষ্টি হয় না। যখনই বস্তুর গতি সৃষ্টি হবে, তখন সেটাতে একটা ঘর্ষণ বল থাকবে। সেই ঘর্ষণ বলটা হচ্ছে কি, গতি ঘর্ষণ। ওকে, প্রবাহী ঘর্ষণের উদাহরণ কি, প্রবাহী ঘর্ষণ বলতে আমি শুরুতেই বললাম যে প্রবাহী ঘর্ষণ, এই দুটা শর্টকাট একটা ট্রিক্স মাথায় রাখা যাইতে পারে। প্রবাহী ঘর্ষণ মেইনলি কাজ করে কার জন্য, একটা তরল পদার্থের জন্য, আর একটা হচ্ছে গ্যাসীয় পদার্থের জন্য। তাহলে প্রবাহী ঘর্ষণ কি হবে, যখন পুকুর মানে সেখানে অবশ্যই পানি থাকে, পানিতে সাঁতার কাটার সময় যে ধরনের ঘর্ষণ হয়, এটা মূলত আসলে প্রবাহী ঘর্ষণ। আর সাইকেলের চাকার গতির ঘর্ষণ, এটা হচ্ছে আবর্তন, যেহেতু এটা বৃত্তাকার পথে ঘুরতে থাকে, এই জন্য এটা হচ্ছে আবর্তন ঘর্ষণ হবে। কিভাবে ঘর্ষণকে বৃদ্ধি করা যায়, ঘর্ষণ বৃদ্ধি করতে গেলে ঘর্ষণটা কেন হয়, ধরো একটা তল আছে, এই তলটা যদি অমসৃণ অবস্থায় থাকে, সেখানে যদি একটা বস্তু থাকে, এই বস্তুটা চলার পথে ঘর্ষণ মেইনলি কি, বস্তু যেই দিকে যাইতে চাবে তার উল্টো দিকে একটা বাধাদানকারী বল। তাহলে একটা রাস্তাকে যদি আমরা অমসৃণ বেশি করতে পারি, তাহলে সেখানে কি হবে, সেখানে ঘর্ষণের মানটা বেশি হবে। ওকে, তাহলে ঘর্ষণ বৃদ্ধি করার জন্য কি করতে হবে, তলকে অমসৃণ, মানে তলকে যদি অমসৃণ করার মাধ্যমে আমরা কি করতে পারি, ঘর্ষণটাকে বৃদ্ধি করতে পারি। আর তলকে যদি আমরা মসৃণ করি, তাহলে সেখানে ঘর্ষণের মানটা কমে যাবে। এবং আমরা যদি কোনো তরল পদার্থ বা লুব্রিকেন্ট বা ধরো তরল কোনো তেল জাতীয় পদার্থ কোন একটা তলের উপরে দিয়ে থাকি, তাহলে সেটা কি হবে, সেটার ঘর্ষণ কমে যাবে। তাহলে ঘর্ষণ বৃদ্ধি করার উপায়টা কি, ঘর্ষণ বৃদ্ধি করার উপায় হচ্ছে তলকে অমসৃণ করার মাধ্যমে। তার মানে তুমি যত বেশি অমসৃণ করবা, সেইটাতে ঘর্ষণের মানটা তত বেশি হবে। ওকে,
কোন বস্তুর উপর প্রযুক্ত বল সমূহের লব্ধি শূন্য কখন হইতে পারে, বা লব্ধি শূন্য হলে কি হইতে পারে, খেয়াল করো। এই যে একটা বস্তু, এই বস্তুটার লব্ধি বলটা এর আগে আমরা একটা এমসিকিউ দেখছি। ধরো এটার উপর একটা বল প্রয়োগ করছো 10 নিউটন, সেম এক্সাম্পলটা দেই, তার উল্টা দিকে একটা 10 নিউটন বল প্রয়োগ করছো, তাহলে বস্তুটা কি কোন দিকে যাবে? না। তার মানে ধরো একটা বস্তু গতিশীল অবস্থায় আছে, সে ধরো এটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, সে ধরো এটা 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল আছে। কি অবস্থা আছে? 5 মিটার সেকেন্ড বেগে এই দিকে গতিশীল আছে। আচ্ছা, এখন এই গতিশীল থাকা অবস্থায় একজন এই দিক থেকে বল প্রয়োগ করছে 10 নিউটন এবং আরেকজন উল্টা দিক থেকে 10 নিউটন প্রয়োগ করছে। তাহলে এই আমরা একটু আগে দেখলাম, যদি একটা বস্তুর উপর সাম্য বল ক্রিয়া করে, মানে দুই দিক থেকে সমান এবং বিপরীত বল প্রয়োগ করা হয়, তাহলে তো সেটা স্থির থাকবে। আবার যদি সে চলতে থাকে, মানে বেগ আছে, তো সে কন্টিনিউয়াসলি যাচ্ছে, তারপর দুইজন দুই দিক থেকে টান দিছে, ওই বল দুটোর প্রভাব কিন্তু বস্তুটার উপর পড়তেছে না, তাহলে সে সমবেগে এইদিকে চলবে। তার মানে বেগের কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ বস্তুর গতির অবস্থানের যে পরিবর্তন, এটা আসলে ভুল কথা। অবস্থানের পরিবর্তন হবে না, এখানে কি পরিবর্তন হবে না, কারণ এই 5 মিটার পার সেকেন্ড বেগে সে চলতেই থাকবে। যদিও আমি দুই দিক থেকে বল প্রয়োগ করছি, কিন্তু দুই দিক থেকে যে আমি বল প্রয়োগটা করছি, লব্ধি বলটা কি হয়ে গেছে? শূন্য হয়েছে। তাহলে ওই বলের প্রভাব কি বস্তুটার উপর পড়বে? না। তাহলে তার যে বেগ আছে ওই বেগটাই থাকবে। তার মানে এখানে যদি না থাকতো তাহলে আমরা এই অপশনটা বলতে পারতাম। তারপরে বস্তুতে কোনো ত্বরণ থাকবে না। হ্যাঁ, বস্তুতে কোনো ত্বরণ থাকবে না, কারণ এখানে নিট বল যেটা, সামেশন বল যেটা, এই সামেশন বলের মানটা কত? সামেশন বলের মান হচ্ছে 0, লব্ধি বলটা 0। আমি লব্ধি কথাটা একটু আরেকবার ব্যাখ্যা করি। লব্ধি মানে ধর একটা বস্তুর উপর আমি 4টা বল প্রয়োগ করছি, এই দিক থেকে 5 নিউটন, তারপর এই দিক থেকে তার উল্টা দিকে 5 নিউটন, এই দিকে ধরো 10 নিউটন, তার এই দিকে হচ্ছে আবার 10 নিউটন প্রয়োগ করছি। এখন খেয়াল করো, চার দিক থেকে সমান এবং বিপরীত বলগুলো প্রয়োগ করা হয়েছে, তাহলে এই বস্তুটা টোটাল সামেশন বলটা কি হয়ে গেছে? 0 হয়েছে না? যদি 0 হয়ে থাকে তাহলে কোনো বল আছে, যদি বল না থাকে তাহলে ত্বরণ হবে। আমরা ত্বরণ বল সমান কি জানি? F ইকুয়াল ma। ত্বরণ বল নাই, তার মানে কি ত্বরণও 0, কারণ কোন একটা বস্তুতে ভর 0 হতে পারে না। তাহলে কোন একটা বস্তু লব্ধি যদি শূন্য হয়, কি লব্ধি বল যদি শূন্য হয়, তাহলে সেটার আসলে কোনো ধরনের ত্বরণ থাকে না। তার মানে এই অপশনটা রাইট। এরপর বলগুলো সাম্য অবস্থা সৃষ্টি করে, এই কথাটা সত্য, কারণ আমরা সাম্য বল বলতে কি বুঝায়? একটা বস্তুর উপর সমান এবং বিপরীত দিক থেকে বল প্রয়োগ করা হয়েছে। ওকে, তার মানে বিপরীত দিক থেকে সমান এবং বিপরীত দিক থেকে বল প্রয়োগ করলে তার লব্ধি বলটা কি হয়? শূন্য হয়ে যায়। তাহলে প্রথম অপশনটা ব্যতীত বাকি দুই, তাহলে অপশনটা কি হবে? 2 আর 3। ক্লিয়ার? ওকে, এরপর বল। বল কথাটার মানে কি? বল সমান আমরা জানি নিউটনের দ্বিতীয় সূত্র থেকে জানি যে কোন একটা বস্তুর উপর এটা একটা বাহ্যিক কারণ। বল সম্পর্কে আমরা একটু পড়ালেখা করি। বল কি? বল হচ্ছে ত্বরণ সৃষ্টি করে, ভর এবং ত্বরণের গুণফল, ভরবেগের পরিবর্তনের হার। আচ্ছা, বল কথাটার মানে হচ্ছে এটা একটা বাহ্যিক কারণ। নিউটনের প্রথম সূত্র যেটা ছিল, বিশেষ করে জড়তার সূত্র, যে বাহ্যিক যা প্রয়োগ করার ফলে স্থির বস্তু গতিশীল হয় অথবা গতিশীল বস্তুর গতির পরিবর্তন হয়। তার মানে এটা একটা বাহ্যিক কি কারণ। বল কি? বল হচ্ছে একটা বাহ্যিক কারণ। এই বলের দ্বিতীয় সূত্র থেকে, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা দেখছি যে কোন একটা বস্তুর যে ভরবেগের পরিবর্তনটা হয় সেটা কি প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ F সমানুপাতিক m ভরবেগের পরিবর্তনের হার। এখান থেকে আমরা কি পাইছিলাম? এখান থেকে পাইছি F ইকুয়াল ma। অর্থাৎ এখানে ত্বরণ সৃষ্টি করবে। বল কি করে? বস্তু ত্বরণ সৃষ্টি করে। কেন ত্বরণ সৃষ্টি হয় এটা একটু খেয়াল করি। ধরো এখানে একটা বস্তু আছে, এই বস্তুটা স্থির, তার মানে আদিবেগ কত? 0। এখন তুমি যখন একটা বাহ্যিক কারণ দিবা, বাহ্যিক কারণ মানে একটা বাহ্যিক বল প্রয়োগ করবা, তার মানে বাহ্যিক কারণটাই কিন্তু আমরা অ্যাকচুয়ালি কি বলতেছি? বল বলতেছি। যখনই তুমি বল প্রয়োগ করবা তখন বস্তুটা কিন্তু আর এখানে থাকবে না, বস্তুটার অবস্থানের পরিবর্তন হবে। যেহেতু স্থির ছিল, তার মানে এই জায়গা থেকে যখনই সে এই পয়েন্টে গেছে, অবশ্যই যেহেতু এখান থেকে এই জায়গা থেকে এই জায়গাতে, অর্থাৎ এই অবস্থা থেকে যখন সে বি অবস্থাতে গেছে, তার মানে অবশ্যই তার বেগের বৃদ্ধি ঘটছে, কারণ শুরুতে সে স্থির ছিল। এই বেগের বৃদ্ধি ঘটার কারণটা কি?
কারণ তুমি এখানে বল প্রয়োগ করছো। তাহলে কোন একটা বস্তু যখন বেগ বৃদ্ধি হয় তখনই তো আমরা কি বলি, ত্বরণ সৃষ্টি হয়েছে। তার মানে বল প্রয়োগ করার ফলে বস্তুর কি হয়, ত্বরণ সৃষ্টি হয়। তারপর আমরা বল সমান কি জানি, F = ma, ভর আর ত্বরণের গুণফল, তার মানে এটাও রাইট। আর একটা কি হয়, ভরবেগের পরিবর্তন হয়। ভরবেগের কি হয়, পরিবর্তন ঘটে। এই যে আমরা তো নিউটনের দ্বিতীয় সূত্র থেকে এই ঘটনাটা জানি। ওকে, এই বল জিনিসটা আমাদের দৈনন্দিন জীবনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সব থেকে বড় কথা, এটার একটা ফিলোসফিক্যাল মিনিংও আমরা জানি। ধরো তুমি যদি একটা সিস্টেমের ভিতরে আবদ্ধ অবস্থায় থাকো, ধরো তোমার দৈনন্দিন বিভিন্ন অভ্যাসের মধ্যে তুমি আটকে আছো, এই অভ্যাসগুলো থেকে বের হইতে গেলেও কিন্তু তোমাকে বল প্রয়োগ করতে হয়। আমরা একটু আলাদা ডিসকাশন করি। ধরো তুমি হচ্ছে অতিরিক্ত ফোন ইউজ করো, তারপরে ধরো টিকটক দেখো, তারপরে ফেসবুক চালাও, কন্টিনিউয়াসলি তুমি গেম খেলো, একটা পার্টিকুলার পয়েন্টের ভিতরে তুমি আটকে আসো, তার মানে তুমি একটা জড়তা অবস্থায় আছো। ধরো তুমি যদি গেম খেলো, তার মানে তুমি একটা জড়তার মধ্যে আবদ্ধ অবস্থায় আছো। তাহলে এই পয়েন্ট থেকে যদি তুমি বের হয়ে আসতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে, বাইরে থেকে বল প্রয়োগ করতে হবে। ওকে, তাহলে বল প্রয়োগ করলে তুমি দেখবা যে ওই পয়েন্ট থেকে বের হয়ে যেতে পারবা। কিন্তু তুমি যদি বল প্রয়োগ না করো, তাহলে কিন্তু তুমি ওই পয়েন্ট থেকে বের হতে পারতেছো না। তাহলে এটার অপশন কি হবে, অপশন হবে হচ্ছে 3টাই। ওকে, ঘর্ষণ বল সর্বদা গতির দিকে ক্রিয়াশীল। ঘর্ষণ মানে কি, যেটা হচ্ছে ধরো তুমি একটা রাস্তা দিয়ে চলতেছো, এই সারফেসে বা এই তলটায় তুমি যদি এই দিকে যাইতে চাও, তল তোমাকে কি করবে, উল্টো দিকে বাধা দিবে। ঘর্ষণ কি, এক ধরনের বাধা দানকারী বল। তাহলে সর্বদা গতির দিকে ক্রিয়া করে, এই কথাটা কি ভুল, কারণ তুমি এই দিকে যেতে চাচ্ছ, ঘর্ষণ কি করবে, তার উল্টা দিকে বাধা দিবে। উল্টা দিকে বাধা দেওয়া মানে গতিশীল যে দিকে থাকতেছো তার উল্টা দিকে, তার মানে প্রথমটা ভুল। পৃষ্ঠের অমসৃণতার জন্য তৈরি, হ্যাঁ, পৃষ্ঠটা যত বেশি অমসৃণ হবে, এই অমসৃণের কারণে কি হয়, ঘর্ষণের সৃষ্টি হয়। একই সাথে এটা সুবিধাজনক এবং অসুবিধাজনক। আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কথা। যদি ঘর্ষণ বলে সুবিধা আছে, যদি ঘর্ষণ বল না থাকতো তাহলে কি আমরা রাস্তায় চলাফেরা করতে পারতাম না, কিংবা গাড়িগুলো চলা সম্ভব না। এই জন্য দেখবা যে আমাদের হচ্ছে যে গাড়িগুলো ব্যবহার করো, এই গাড়ির চাকাগুলোতে এরকম হচ্ছে খাঁজ কাটা থাকে। এই খাঁজ কাটা থাকার কারণে এখানে রাস্তাতে কি হয়, একটা ঘর্ষণ বল সৃষ্টি হয়। এই ঘর্ষণ বল থাকার কারণেই হচ্ছে গাড়িটা কি হয়, ঘুরতে থাকে এবং গাড়িটা চলে। আর অসুবিধা কি, যদি অতিরিক্ত আবার ঘর্ষণ থাকে, তখন দেখা যাবে হচ্ছে ধরো পিস্টন যেটা থাকে গাড়ির ভিতরে, যে পিস্টন গুলো থাকে, ওটাতে যদি ঘর্ষণ বলটা বেশি থাকে, তাহলে খুব দ্রুতই পিস্টন গুলো নষ্ট হয়ে যায়। তার মানে এটা সুবিধা অসুবিধা দুটাই আছে। আর এটা তৈরি হয় কেন, অমসৃণ তলের জন্য। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 2 আর 3। ওকে, তো ধন্যবাদ সবাইকে। এই ছিল হচ্ছে বলের উপর এমসিকিউ। এখানে যে টাইপগুলো দেখানো হয়েছে, ইনশাআল্লাহ এই টাইপগুলো যদি তোমরা কভার করতে পারো, তাহলেই হচ্ছে অনেক কিছু কভার হবে।